ফেডারেল সরকার ও গ্রাহকদের পেপার স্ট্র পরিবর্তনে পানীয়ের জন্য প্লাস্টিকের স্ট্র ব্যবহারের নির্দেশনা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যমকে জানান, আমেরিকায় আবার প্লাস্টিক স্ট্র ব্যবহার ফিরিয়ে আনবে তার প্রশাসন। ট্রাম্পের এই আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবেশ সুরক্ষার পদক্ষেপ বাতিল করা হলো। পরিবেশবাদীরা এর বিরোধিতা করলেও সমর্থকরা ট্রাম্পের সিদ্ধান্তটিকে কার্যকর বলে প্রশংসা করেছেন। আমেরিকা ফিরছে প্লাস্টিক স্ট্রর যুগে। সোমবার নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন হ্যারিস প্রশাসনের আমলে প্লাস্টিকের স্ট্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 2035 সালের মধ্যে ফেডারেল সরকারের সংস্থাগুলিতে একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের স্ট্র সহ বিভিন্ন জিনিসপত্র নির্মূল করার লক্ষ্যেই ছিল সেই আদেশ। তবে পরিবেশবিদদের সতর্কতা থাকলেও সেটি উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরেই প্লাস্টিকের স্ট্র এবং প্লাস্টিক দিয়ে তৈরি জিনিসপত্র ব্যবহার বন্ধ করার জন্য প্রচার চালিয়ে আসছেন। তাদের দাবি, প্লাস্টিকের স্ট্র দেখতে ক্ষুদ্র মনে হলেও সেগুলি সামুদ্রিক পরিবেশকে ভীষণভাবে দূষিত করে। কিন্তু ট্রাম্প সেসব যুক্তি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কাগজের স্ট্র নিয়ে বিরক্ত। প্রেসিডেন্ট বলেছেন, তিনি মনে করেন না যে প্লাস্টিক হাঙ্গর খাচ্ছে, ফলে প্লাস্টিকের প্রভাব তাদের উপর পড়বে না। দেশে দৈনিক প্রায় 500 মিলিয়ন ডিসপোজেবল স্ট্র ব্যবহার করা হয় বলে এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, যদিও অনেকে এই সংখ্যাকে বিতর্কিত বলে মনে করেন। জাতিসংঘের পরিবেশ সংস্থার মতে প্রতি বছর বিশ্বজুড়ে 460 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা সমুদ্র দূষণের অন্যতম কারণ। যদিও কিছু গবেষণা বলছে কাগজের স্ট্রর মধ্যেও ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকতে পারে, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই সিদ্ধান্ত পরিবেশগত নীতির ক্ষেত্রে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। ইলন মাস্ককে সোশ্যাল সিকিউরিটিতে হাত না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক নেতারা। মাস্ককে সরকারি বিভিন্ন সংস্থার হিসাব তদারকির দায়িত্ব দেওয়ার সমালোচনা করে সোমবার মেরিল্যান্ডের উডল্যান্ডে বিক্ষোভ করেন কয়েকজন আইন প্রণেতা সহ শ্রমিক সংগঠনের সদস্যরা। একই সঙ্গে ইলন মাস্কের সম্পদ জব্দ করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে টেক্সাসের অস্টিনে বিক্ষোভ করেছে অভিবাসী অধিকার কর্মী ও সাধারণ মানুষ। এ সময় অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধের আহ্বান জানায় তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অন্যতম আলোচিত নাম ইলন মাস্ক, যাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের নতুন একটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুরু থেকেই ট্রাম্পের ফেডারেল বাজেটে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে নিজের দৃঢ় অবস্থানের কথা বলে আসছেন মাস্ক। কিন্তু এমনটা করা হলে সোশ্যাল সিকিউরিটি সহ বিভিন্ন নাগরিক সুবিধা বাতিলের শঙ্কা করছেন ডেমোক্রেটিক নেতারা। এমনটা না করতে ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন মেরিল্যান্ডের সেনেটর ক্রিস ভ্যান হলেন। নাগরিকদের বিভিন্ন স্পর্শকাতর তথ্যে ডোজকে হাত দেওয়ার অধিকার দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন সেনেটর। মেডিকেয়ার সহ বিভিন্ন নাগরিক সুবিধা ট্রাম্প সরকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মেরিল্যান্ডের আরেক সেনেটর অ্যাঞ্জেলা অলসোব্রুকস। ব্যয় কমাতে গিয়ে এমন সব গণবিরোধী সিদ্ধান্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এভিল আখ্যা দেন মেরিল্যান্ডের হাউস সদস্য কেওয়াইসি মেফুমে। ফেডারেল কর্মচারীদের বিষয়ে হস্তক্ষেপ না করতে ডোজের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্প সরকারের অভিবাসন নীতির প্রতিবাদ জানিয়ে টেক্সাসের অস্টিনে স্টেট ক্যাপিটলের সামনে বিক্ষোভ করেছে অভিবাসী সহ সাধারণ মানুষ। এ সময় অভিবাসীদের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান বন্ধের আহ্বান জানায় তারা। এই অধিকার কর্মী বলছেন, তাদের কর্মসূচি কারো একার নয়, তারা সবাই সবার জন্য রাস্তায় নেমেছে। তাদের মধ্যে একজন মুক্ত নয় মানে কেউই মুক্ত নয়। সব রকমের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে আমেরিকা আবারও ধনী হওয়া শুরু করল। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপকে অযৌক্তিক উল্লেখ করে এর যথাযথ জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার এক সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র ওলফ জিল বলেন, ইউরোপের ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় তারাও পাল্টা পদক্ষেপ নেবেন। আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফ্রান্সও। দেশে সব রকম ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর 25% শুল্ক আরোপের বিষয়ে হুমকি দেওয়ার পরদিনই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প মনোনীত কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বলেন, 2018 সালে ইস্পাত আমদানিতে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপকে অসাধারণ বলে অভিহিত করেন লাটনিক। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থ বাণিজ্য নীতির কারণে আমেরিকার ইস্পাত শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের আগের মেয়াদে ইস্পাতের শুল্ক আরোপের ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সরকারি কোষাগারে অনেক অর্থ এসেছে বলে দাবি করেন ট্রাম্প। ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেশে ইস্পাত উৎপাদন বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশে সইয়ের আগে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র ওলফ জিল। We believe that none of the potential measures outlined by the US administration to date are justified. ইইউর মুখপাত্র জানান, ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যের উপর আমেরিকার শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা দেখেন না তারা। We will react to protect the interests of European businesses, workers and consumers from unjustified measures. The imposition of tariffs would be unlawful and economically counterproductive. এদিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, অস্ট্রেলিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়ামকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমেরিকার কাছে যুক্তি উপস্থাপন করেছেন তিনি। And we will continue to make the case to the United States for Australia to be given an exemption to any steel and aluminium tariffs. We have raised with the US administration in recent ministerial discussions these issues. পরে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর আলবানিজ জানান, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান আমেরিকার ইস্পাত শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে, যা দুদেশেই কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তিনি জানান, অস্ট্রেলিয়াকে শুল্ক ছাড় দেওয়ার বিষয়টি ট্রাম্পের বিবেচনায় রয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারট স্থানীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতে ইউরোপিয়ান ইউনিয়নকে আহ্বান জানাবেন তারা। এতে অবাক হওয়ার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প 2018 সালেও এমন শুল্ক আরোপ করেছিলেন এবং তখন আমরা প্রতিক্রিয়া জানিয়েছিলাম। এবারও আমরা তাই করব। ফ্রান্স এবং তার ইউরোপের অংশীদারদের নিজেদের স্বার্থ রক্ষায় দ্বিধা করা উচিত নয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম জানান, নতুন এই শুল্ক আরোপের বিষয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন তিনি। আমেরিকা ইস্পাতের বৃহত্তম সরবরাহকারী দেশ কানাডা, তারপরেই রয়েছে ব্রাজিল, মেক্সিকো, সাউথ কোরিয়া এবং ভিয়েতনাম। ট্রাম্পের 25% শুল্ক আরোপে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছে দেশগুলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মীদের ছাঁটাই পরিকল্পনার উপর সাময়িক নিষেধাজ্ঞা বহাল রেখেছেন বোস্টন শহরের ফেডারেল বিচারক জজ ওটল জুনিয়র। সোমবার শ্রমিক ইউনিয়নগুলোর দায়ের করা মামলার শুনানি শেষে এই আদেশ দিয়েছেন তিনি। সাময়িক নিষেধাজ্ঞার এই আদেশকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে ইউনিয়নগুলো। চাকরি থেকে পদত্যাগ করলে চলতি বছরের সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত বেতন ও সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে। গত মাসে 2 মিলিয়নের বেশি ফেডারেল কর্মীর কাছে এমন ইমেল পাঠানো হয়। হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত 65,000-এর বেশি কর্মী এই প্রস্তাব গ্রহণ করেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের নারী কর্মী বলেন, ট্রাম্প প্রশাসনের দেয়া প্রস্তাব গ্রহণ করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ নয়। তবে এখনো পদত্যাগ করেননি বলে জানান এই নারী ফেডারেল কর্মী। এদিকে লেবার ইউনিয়নগুলোর মামলার পর ট্রাম্পের বাই আউট পরিকল্পনার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন বোস্টন শহরের একজন ফেডারেল বিচারক। নতুন কোনো আদেশ জারি না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি। শ্রমিক ইউনিয়নগুলো দাবি করেছে, ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বেআইনি। তবে বোস্টন শহরের বিচারক জর্জ ওটল জুনিয়রের দেয়া এই আদেশকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে তারা। এদিকে টেসলার কর্ণধার ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে নিউ ইয়র্কের এক বিচারক সম্পর্কে লিখেছেন, দুর্নীতিগ্রস্ত বিচারক দুর্নীতির পক্ষ নিয়েছেন, তার অভিশংসন প্রয়োজন। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ অভিযোগ করেছেন, রিপাবলিকানরা জনগণকে নির্বাচনের আগে প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলেছে। তিনি এই প্রতারণার নাম দিয়েছেন রিপাবলিকান বেট অ্যান্ড সুইচ। বিলিয়নিয়ারদের কর ছাড় দিয়ে দেশের পরিশ্রমী মানুষদের কাছ থেকে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার সুবিধা কেড়ে নেওয়ার উদ্যোগের সমালোচনা করেন জেফ্রিজ। হাউস মাইনরিটি লিডার জেফ্রিজ প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার। সোমবার হাউসে নিজের বক্তৃতার শুরুতেই অভিযোগ করেন, রিপাবলিকানরা ভোটারদের সঙ্গে নির্বাচনের আগে পরে এক অভিনব প্রতারণা করেছে। তিনি এই প্রতারণার নাম দেন বেট অ্যান্ড সুইচ। তিনি জানান, 3 পদ্ধতিতে চলছে রিপাবলিকানদের এই প্রতারণা, যার ফাঁদে পড়েছে সাধারণ ভোটাররা। জীবনযাত্রার ব্যয় কমানোর আশ্বাস দিয়ে রিপাবলিকানরা কিছুই করছে না বলেও অভিযোগ করেন জেফ্রিজ।
মাইনরিটি লিডার দাবি করেন, রিপাবলিকানদের দ্বিতীয় প্রতারণা ট্যাক্স ছাড় দিয়ে সুবিধা দেওয়ার কথা বলে কর্পোরেশন ও বিলিয়নিয়ারদের ট্যাক্স ছাড় দেয়া, এর ফলে কোনো সুবিধাই পাননি সাধারণ আমেরিকানরা। জেফ্রিজের দাবি অনুযায়ী রিপাবলিকানদের তৃতীয় প্রতারণা হচ্ছে ধনীদের ট্যাক্স কমানোর চাপ সামাল দিতে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ারের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ করে দেয়া। এর ফলে আমেরিকার সাধারণ নাগরিকদের জন্য জীবনযাপন ব্যয়বহুল হয়ে যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেন হাউস মাইনরিটি লিডার। রিপাবলিকানরা জীবন ধারণের ব্যয় এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছুই করতে পারছে না বলে অভিযোগ করে তিনি বলেন, তাদের কোনো ধারণাই নেই কিভাবে মানুষের খরচ কমিয়ে আনা যায়। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, ভোট পেতে বেট এন্ড সুইচের মতো প্রতারণার ফাঁদ পাততে বড় বড় প্রতিশ্রুতি দিলেও আসলে তাদের কোনো উদ্দেশ্যই ছিল না সাধারণ আমেরিকানদের জীবনমান উন্নয়নে কোনো সুবিধা দেয়া। এ সময় ট্রাম্প প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ডেমোক্রেটরা, এমনটা নিশ্চিত করেন মাইনরিটি লিডার জেফ্রিজ। অবৈধ অভিবাসীদের গণবিতরণ অভিযানের তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। তাছাড়া বিতাড়িত অভিবাসীদের সংখ্যা নিয়ে ক্ষোভ জানানোর কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ভালো কাজ করছে। এদিকে সাবেক অ্যাক্টিং হোমল্যান্ড সেক্রেটারি কেন কুচিনেলির মতে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নতুন একটি বিশ্ব গড়ে তোলার চেষ্টা করছে। গণবিতরণ অভিযানে অবৈধ অভিবাসী আটকের সংখ্যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন খবর দিয়েছিল এনবিসি নিউজ। খবরে প্রকাশ পেয়েছিল, যেই হারে শরণার্থী গ্রেফতার হচ্ছে তাতে লক্ষ্য পূরণ হবে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সফর সঙ্গী সাংবাদিকরা এ বিষয়ে সরাসরি প্রেসিডেন্টের কাছে জানতে চাইলে তিনি প্রকাশিত সংবাদকে অস্বীকার করেন। ট্রাম্প বলেন, আইস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ভালো কাজ করছে। ট্রাম্প মন্তব্য করেন, যেসব অপরাধীকে দেশে রাখা সঠিক নয় তাদের বের করে দেওয়া উচিত। এ সময় তার প্রথম মেয়াদে সীমান্ত কেমন সুরক্ষিত ছিল তা তুলে ধরেন প্রেসিডেন্ট। এদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের তথ্য আগে ভাগে অপরাধীদের কাছে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, যারা তথ্য ফাঁসের কাজে জড়িত তাদের খুঁজে বের করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে যারা এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসে জড়িত তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সাবেক কংগ্রেস সদস্য পদপ্রার্থী জন ডেনিস। সাবেক অ্যাক্টিং হোমল্যান্ড সেক্রেটারি এবং সেন্টার ফর রিবিল্ডিং আমেরিকার সিনিয়র ফেলো কেন কুচিনেলির অভিমত, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নতুন একটি বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টা। বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় দফায় তার স্টেট ও ডিফেন্স সেক্রেটারি সহ পুরো প্রশাসন যেভাবে তৎপরতা দেখাচ্ছে তাতে করে পুরো বিশ্বে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কাজে ফেরার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সিএফপিবির কয়েকশো কর্মী। সোমবার ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে ট্রাম্প প্রশাসন ও বিলিয়নিয়ার এলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তারা। ওই বিক্ষোভে অংশ নিয়ে সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, সিএফপিবি রক্ষা করতে সব ধরনের লড়াই করবেন তারা। কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর ভবনের সামনে সংস্থাটির কয়েকশো কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর সংস্থাটির কর্মীদের কাজ থেকে বিরত এবং প্রধান কার্যালয় থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সিএফপিবির প্রধান কার্যালয়ের সামনে কাজে ফেরার দাবিতে এই প্রতিবাদ সমাবেশ করেন কর্মীরা। My name is Elizabeth Warren and I am here with you to fight for our Consumer Financial Protection Bureau. সমাবেশে ইলন মাস্ক বিরোধী প্ল্যাকার্ড ছিল বিক্ষোভকারীদের হাতে। ওই সমাবেশে অংশ নিয়ে সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, সিএফপিবি রক্ষার জন্য তিনি লড়াই করবেন। তিনি আরো বলেন, এই লড়াই একজন বিলিয়নিয়ারের বিরুদ্ধে কঠোর পরিশ্রমী কর্মীদের লড়াই। This fight is about hard-working people versus the billionaires who want to squeeze more and more and more money out of them. এই সেনেটর অভিযোগ করেন, বিলিয়নিয়ার ইলন মাস্ক কঠোর পরিশ্রমী কর্মীদের অর্থ ছিনিয়ে নিতে চান। তার বিরুদ্ধে ডেমোক্রেটরা সর্বোচ্চ লড়াই করবে বলে জানান তিনি। We will fight it out in the courts. We will fight it out across this country and I promise you we will win.
বিক্ষোভে অংশ নেয়া সিএফপিবির এক কর্মী বলেন, তাদের কাজ প্রতিটি আমেরিকানের জীবনকে স্পর্শ করে। We just want to do our jobs. Our work at the CFPB touches the lives of almost every American. এই কর্মী আরো বলেন, আমেরিকান ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে এমন একমাত্র ফেডারেল এজেন্সি সিএফপিবি। এই এজেন্সির কর্মীরা কাজে ফিরতে চায় বলে জানান তিনি। We have our contract and we are going to fight to get back to work protecting American consumers. অর্থনীতি বিশ্লেষক আইরেজ শাফি বলেন, 2008 সালের অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2011 সালে সিএফপিবি প্রতিষ্ঠা করা হয়। ভোক্তাদের সুরক্ষায় গত এক দশকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি দাবি করেন, সিএফপিবির অভ্যন্তরীণ তথ্য ভান্ডারে প্রবেশ করে গ্রাহকদের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারেন ইলন মাস্ক ও তার কর্মীরা। এদিকে ট্রাম্প প্রশাসনে সিএফপিবি বন্ধ ঠেকাতে নতুন একটি মামলা দায়ের করেছে ন্যাশনাল ট্রেজারি এমপ্লয়িজ ইউনিয়ন। গবেষণা খাতে বরাদ্দ কমানোর বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের নির্দেশের উপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছে ফেডারেল আদালত। সোমবার ম্যাসাচুসেটস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যাঞ্জেল কেলি এই আদেশ দেন। শুনানিতে তিনি বলেন, জনস্বাস্থ্যের মতো জরুরি খাতকে রাজনীতির অংশ মনে করা বেআইনি। এদিকে দেশের কোনো মানুষ বাই আউট প্রস্তাবের উপর আস্থা রাখেন না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম। গবেষণা কাজে বরাদ্দ কমাতে এনআইএইচ এর নির্দেশনার উপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ অ্যাঞ্জেল কেলি। সোমবার এনআইএইচ এর বরাদ্দ কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে 22টি স্টেটের করা মামলার শুনানিতে এই আদেশ দেন তিনি। বিচারক কেলি জানান, গবেষণা খাতে বরাদ্দ বাতিল করার মাধ্যমে দেশের অর্থনীতিকে ছোট করে দেখার সুযোগ নেই। এ সময় পাবলিক হেলথের মতো জরুরি খাতকে রাজনীতির অংশ মনে করা বেআইনি বলেও মন্তব্য করেন ম্যাসাচুসেটস ডিস্ট্রিক্ট জাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশগুলোর উপর ফেডারেল আদালতের একের পর এক স্থগিতাদেশ অবশ্যম্ভাবী ছিল বলে মনে করেন আইন বিশ্লেষক জেসিকা লেভিনসন। তিনি জানান, ট্রাম্পের নির্বাহী আদেশগুলোর বেশিরভাগই সংবিধান স্বীকৃত নয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশের সাথে তুলনা করে তিনি বলেন, কোন ধরনের কার্যপদ্ধতি বিবেচনায় না এনেই আদেশগুলো জারির নির্দেশনা এসেছে। এদিকে ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করাতে ট্রাম্প প্রশাসনের বাই আউট উদ্যোগকে বিতর্কিত আখ্যা দিয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম বলেছেন, ট্রাম্প প্রশাসন বাই আউট প্রস্তাবের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। এদিকে সিবিএস নিউজের করা এক জরিপে দেখা গেছে, ফেডারেল কার্যক্রমে ইলন মাস্কের প্রভাবকে যৌক্তিক বলে মনে করছেন দেশের 31% মানুষ। এছাড়া 35% অংশগ্রহণকারী মনে করছেন মাস্কের প্রভাব কিছুটা কম থাকা উচিত। এ বিষয়ে সুব্রামানিয়াম বলেন, ফেডারেল প্রতিষ্ঠানগুলোর উপরে ইলন মাস্কের প্রভাব বিষয়ে খুব বেশি তথ্য না থাকায় অনেকেই ভুল ভাবছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।